যদি বলতে সারা জীবন আপনার কাছে থেকে যাব, তাহলে নিঃসন্দেহে রেখে দিতাম আমাতে আবদ্ধ করে, কিন্তু এখানে রাখতে পারবো না। বাসায় চলে যাও। প্রিয়তা অন্যমনস্ক হয়ে বসে আছে। আয়মান আবার বলল। তুমি বারান্দায় গিয়ে অজ্ঞান হয়েছিলে কেন? জানি না, হঠাৎ করেই। আয়মান নিশ্চিন্ত হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তাও উঠে দাঁড়ালো। আয়মান উদাস কণ্ঠে বলল, চলে যাচ্ছ? আপনি তো বললেন চলে যেতে। ক্ষণিকের জন্য মায়া বাড়াতে থেকে যেও না। এ মায়া বড্ড বেশি কষ্ট দেয়। গভীর রাত। আয়মানের ঘুম ভেঙে শরীরে কারো কমল স্পর্শ অনুভব করলো। পাশ ফিরতেই দেখলো প্রিয়তা গুটিসুটি মেরে শুয়ে আছে। একটু নড়াচড়া করলেই পড়ে যাবে। মুহূর্তে ভুলে গেল তাদের দূরত্বের কথা। বাম হাত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরল। ঘুমন্ত প্রিয়ার ললাটে চুম্বন এঁকে দিয়ে চুলগুলো ফু দিয়ে মুখের থেকে সরিয়ে দিল। মুচকি হেসে এক দৃষ্টিতে তাকিয়ে রইল প্রিয়তার দিকে। প্রিয়তা ঘুমের ঘোরে আয়মানকে আরো কাছে টেনে নিয়ে টি শার্ট খামচে ধরল। নির্দ্বিধায় আয়মান প্রিয়তার চুলে মুখ গুজে চোখ বন্ধ করে নিজের সাথে মিশিয়ে নিল। পৃথিবীর সব পারফিউম হার মানবে প্রিয়তার চুলের গন্ধের কাছে। প্রতিটা নিঃশ্বাসে নেশা মনে হচ্ছে। এভাবে কাছে আসার কি দরকার ছিল সুইটহার্ট? তোমার স্পর্শ আমাকে সব ভুলিয়ে তোমার কাছে যেতে বাধ্য করে। হাতে না মেরে ভাতে, ও সরি, রোমান্সের অভাবে মারতে চাও মনে হয়। এত দুষ্টু বুদ্ধি কই থেকে আসে তোমার মাথায়? এই অসুস্থ অবস্থায় এভাবে কাছে এসে যন্ত্রণা দিচ্ছ। উফ, ফিলিংস চেপে রাখা যাচ্ছে না। প্রিয়তা আয়মানের বিড়বিড় শব্দে ঘুম ভেঙে গেল। কিছুটা অস্বস্তি বোধ করে দূরে সরতে চাইলে আয়মান আরো শক্ত করে বাহুতে আবদ্ধ করলো। এমন নড়াচড়া করছো কেন? দেখছো না বেড ছোট, তাই তো তোমাকে চলে যেতে বলেছি। কিন্তু তুমি থেকে গেলে। শুধু তো থেকে গেলে না, অসুস্থ অবস্থায় এখন আমাকে সিডিউস করার চেষ্টা করছো। আমি আবার এসব কখন করলাম? যত সব আজে বাজে কথা। এখনো আমার টি শার্ট কীভাবে খামচে ধরে আছো? এসবের মানে কি আমি বুঝি না? আমাকে কষ্ট দেওয়ার জন্য এসব ফোন দিয়ে এঁটেছো তুমি, তাই না? আপনি না সকালে অ্যাক্সিডেন্ট করেছেন, এখন এত কথা কিভাবে বলছেন? আমি যদি মানসিকভাবে ভেঙে না পড়তাম তাহলে আমার কিছুই হতো না। আর এসব কাটা ছেঁড়া, হাত ভাঙা, পা ভাঙা, এগুলোতে আমি অভ্যস্ত। এসব আমার ছোটবেলা থেকেই হয়ে এসেছে। প্রিয়তা চুপ করে রইল। আয়মান প্রিয়তা চুপ করে থাকা দেখে শীতল কণ্ঠে জটিলতা ছাড়া প্রশ্ন করলো। থেকে গেলে কেন? দায়িত্ব নাকি ভালোবাসায়? প্রিয়তা অপ্রত্যাশিত প্রশ্নে চমকে উঠল। প্রশ্নটা বড্ড বেশি কঠিন মনে হচ্ছে। আয়মানের দিকে তাকিয়ে রইল যেন চোখে সব উত্তর দেবে। প্রশ্নটা কি বেশি কঠিন করে ফেললাম? উত্তরটা আমিই দেই তাহলে। তুমি দায়িত্ব পালনের জন্য থেকে গেলে, এটাও ঠিক না। আর ভালোবাসা, সেটা তো কখনোই তোমার ছিল না। তুমি যেটাকে ভালোবাসা বলো, আমি বলি সেটা মোহ, দোআশা, আচ্ছন্ন টানটা, যা বেশি দিন স্থায়ী হয় না। এই সাময়িক টানে আজ আমার কাছে থেকে গেলে কালকে কেটে গেলে চলে যাবে। তুমি যদি আমাকে ভালোবাসতে, আমাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করতে, হয়তো আমাকে ক্ষমা করে আমার কাছে ফিরে আসতে। তুমি চলে যাওয়ার পর থেকে আমার প্রতিটা সেকেন্ডকে শতাব্দী মনে হয়েছে। চাইলে এখনও তোমাকে আমার কাছে বন্দি করে রেখে দিতে পারি, কিন্তু মনটা খুব করে চায় আমার এই তৃষ্ণার্ত বক্ষে তুমি নিজ থেকে ফিরে আসো। জানো, খুব করে চাই আমার বুকে মাথা রেখে আমার নামে আমার কাছে নালিশ করো। তোমার চোখে মুখে আমাকে পাওয়ার তৃপ্ততা দেখতে চাই প্রিয়। যদি না পারো নিজ থেকে আমাকে আপন করে আমার কাছে ছুটে আসতে, তবে জোর করব না। দীর্ঘশ্বাসে 1000 বছর অপেক্ষা করব তোমার জন্য। আচ্ছা প্রিয়, নিজেকে কখনো প্রশ্ন করেছো তুমি স্ত্রী কতটুকু দায়িত্ব পালন করেছো? বিয়ের প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনো আমার খোঁজ নিয়েছো? কখনো বারান্দায় একা দাঁড়িয়ে থাকতে দেখে পাশে দাঁড়িয়ে বলেছো আপনার মন খারাপ কেন? মন খারাপের কারণ শুনতে চেয়েছিলে? যার বুক নিজের বালিশ বানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছো, কখনো সকালবেলা জিজ্ঞাসা করেছিলে রাতে সেই মানুষটা ঘুমিয়েছে কিনা? আমিও চাইলে 1000টা অভিযোগ করতে পারি, কিন্তু কখনোই করিনি। তোমার সব অবহেলা আমি আপন করে নিয়েছি। তোমার সব উদাসীনতা
আমি মানিয়ে নিয়েছি, কারণ এসব জোর করে হয় না। কষ্ট হলেও কখনো প্রকাশ করিনি, কারণ তোমাকে আমার করে রাখতে চাই। বিয়েটা জোর করে হয়েছে বলে আমি সব কিছু থেকে বঞ্চিত। তোমার কাছে এখন আমি খারাপ হলেও যেদিন আমাকে ভালোবেসে স্মরণ করবে, আমার কথা চোখ বন্ধ করে ভাববে, সেদিন মনে হবে তোমার জন্য আমার চেয়ে পারফেক্ট কেউ ছিল না, আমার চেয়ে বেটার অপশন থাকতে পারে না। আর কিছু বলবেন? না। দুজনের মধ্যে পিনপত নীরবতা, বুকের মধ্যে সাগরের তোলপাড় ঢেউ। হৃদয়ে হাজারো শব্দ বললেও প্রকাশের ইচ্ছে নেই। পরের দিন ঘড়ির কাঁটার টিকটিক শব্দে সেকেন্ড, মিনিট, ঘন্টা কেটে গেল। আয়মান বাসায় চলে আসছে। ডান হাতটা এখনো ভালোভাবে নাড়াতে পারে না। কুসুম এবং আরিয়া আয়মানের দেখাশোনা করছে। প্রিয়তার সকালবেলা কোনো কথা না বলেই চলে গেল। আয়মান বাকশূন্য হয়ে প্রিয়তার দিকে তাকিয়ে রইল। প্রিয়তা পেছনে ফিরে তাকালে হয়তো দেখতো কেউ একজন তীব্র আক্ষেপ নিয়ে বসে আছে। হৃদয় উজাড় করে বলতে ইচ্ছে করে থেকে যাও, কিন্তু নিষ্ঠুর প্রিয়া তো শুনল না হৃদয়ের ক্রন্দন। কেটে গেল 1 মাস। শরতে নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। স্নিগ্ধতার ভরে গেল প্রকৃতি। প্রিয়তার আজ পরীক্ষা শেষ হলো। আয়মানের সাথে সেই দিনের পর থেকে কখনো দেখা কিংবা কথা হয়নি। আয়মানও আর নিজ থেকে যায়নি প্রিয়তার কাছে। যে যার মতো ব্যস্ত। আয়মান ইদানিং বহু ঝামেলার সম্মুখীন হচ্ছে, তবে সেটা রাজনৈতিক কোনো দল নয়, অন্য কোনো শত্রুর আগমনে। আয়মানের এলাকায় যথেষ্ট নিরাপদ। আয়মান বাইরে কোথাও গেলে ঝুঁকি থাকে। প্রিয়তা ভার্সিটি থেকে বের হয়ে আনমনে হাঁটছে। মনটা কেমন কুল গাইছে। হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছে। গাড়ির শব্দে ধ্যান ভেঙে পাশে তাকালো। আচমকা জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লো মাটিতে। পৈশাচিক আনন্দ পেয়ে প্রিয়তাকে গাড়িতে উঠিয়ে নিল। গাড়ি চলতে শুরু করলো। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা। আকাশ জুড়ে লালাভ ধীরে ধীরে মুছে যাচ্ছে। রেহানা বেগম প্রিয়তাকে কল করেই যাচ্ছে। প্রিয়তার ফোন দুপুর থেকেই বন্ধ। আমিরুল ইসলাম চিন্তিত চেহারায় ঘরময় পায়চারি করছেন। আয়মানকে ফোন করেই চলেছে। অনেকক্ষণ পর আয়মান ফোন ধরলো। আসসালামু আলাইকুম বাবা, হঠাৎ ফোন করলেন কেন? কোনো সমস্যা? এই ছেলে আমার মেয়ে কোথায়? কোথায় আটকে রেখেছো তাকে? আর কত সব ভরূপ দেখাবে তোমার? আয়মান যেন আকাশ থেকে পড়লো। প্রিয়তার সাথে গত 1 মাস দেখা হয়নি। আয়মানের ভেতরটা ভয়ে চুপসে গেল। প্রিয়জনকে হারানোর ভয়। কি হলো, কথা বলছো না কেন? বাবা, প্রিয়তা কোথায় আমি সত্যিই জানি না। ওর সাথে গত 1 মাস দেখা হয়নি আমার। তোমার কথা কেন বিশ্বাস করব বলো? আমার মেয়ের কিছু হলে তোমাকে দেখে নিব কিন্তু। বিশ্বাস না করলে কিছু করার নেই আমার। এখন রাখছি, কথা দিলাম আপনার মেয়েকে অক্ষত অবস্থায় আপনার কাছে ফিরিয়ে দিব। প্রিয়তা কি সত্যি তাকে ছেড়ে বহু দূরে চলে গেছে, নাকি ওর কোনো বিপদ হয়েছে? যদি চলে যায় তাহলে ফিরাবে কিভাবে? না না, প্রিয়তা বাবা মাকে ছেড়ে কোথাও যাবে না। তার সাথে অন্য কিছু হয়েছে। আয়মানের বারবার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। ইতিমধ্যে আয়মানের লোকজন অনেক জায়গায় প্রিয়তাকে খুঁজছে। পুরনো সব শত্রুদের জিজ্ঞাসা করেও কোনো লাভ হয়নি। কোথাও নেই প্রিয়তা। রাত বেড়েই চলেছে। আয়মানের ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। হঠাৎ ফোনটা বেজে উঠল। আয়মান রিসিভ করে। কানে ধরতেই কেউ তৃপ্ততার সুরে বলল, সাবেক চেয়ারম্যান আমজাদ মির্জার একমাত্র ছেলে, বর্তমান এমপি মিস্টার আয়মান মির্জা। আপনি কি খুব কষ্টে আছেন? অবশ্যই থাকবেন, কেন থাকবেন না? আপনার জীবনের অন্ধকার হয়ে আমি এসে গেছি। আপনার প্রিয়তম স্ত্রীকে আমি কিডন্যাপ করে নিয়ে এসেছি। বেচারি খুব কষ্টে আছে। আয়মান কথাগুলো পাত্তা না দিয়ে লোকেশন জানতে ব্যস্ত। এই মুহূর্তে প্রিয়তাকে উদ্ধার করাই একমাত্র লক্ষ্য। এসব কথা শুনে বসে থাকতে প্রিয়তা আরো কষ্ট পাবে। মহিলাটি আবার বলে উঠল, আয়মান মির্জা, আপনি কি ভয়ে অজ্ঞান হয়ে গেছেন? আমি তো জানতাম আপনি অনেক সাহসী। আয়মান মুচকি হেসে মোবাইলটা কেটে দিল। একে একে সবগুলো গাড়ি ফুল স্পিডে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল বিলাসবহুল বাড়ির সামনে। সমস্ত গার্ড বাড়িটা চারিদিক থেকে ঘিরে রেখেছে। আয়মান একাই ভিতরে ঢুকলো। পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। আয়মানের মোবাইল আবার বেজে উঠল। আয়মান মির্জা, তুমি যে এমন কিছু করবে তা আমি খুব ভালো করেই জানতাম। তাই তো তুমি আসার আগেই আমি
ওখান থেকে সরে এসেছি। এখন আমাকে খুঁজে কোনো লাভ হবে না তোমার। সময় হলেই নিজেই তোমার কাছে ধরা দিব। আপনি কে বলছেন? কি চান আপনি? আমার স্ত্রীকে ছেড়ে দিন, বিনিময়ে যা চাইবেন তাই পাবেন। বলেন কি চাই আপনার? মহিলাটি পৈশাচিক হেসে উঠল। ফোন কেটে দিয়ে নাম্বারটা বন্ধ করে দিল। আইমান হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের খুব ব্যর্থ মনে হচ্ছে। রাগ অভিমান করে প্রিয়তার ওপর খেয়াল রাখেনি, অথচ শত্রুপক্ষ ঠিকই আইমানের দুর্বলতা ভেবে প্রিয়তাকে তুলে নিয়ে গেছে। রাত 12টা, ঘুমন্ত নগরীতে নির্ঘুম রাত কাটাচ্ছে আইমান। অজানা অচেনা বাড়িতে বসে আছে। যদি কোনো প্রমাণ পাওয়া যায়। রেহানা বেগম অজ্ঞান হয়ে পড়ে আছেন মেয়ের জন্য। আমিরুল ইসলাম আর পিয়াস রেহানা বেগমের পাশে বসে আছে। আরিয়া কুসুম বাড়িতে আছে। অন্য কোনো বিপদ যাতে না হয় তাই বাড়িতে কড়া সিকিউরিটির ব্যবস্থা করা হয়েছে। কিছুক্ষণ পরে আইমানের ফোনে মেসেজ আসলো। আইমান একাই বেরিয়ে গেল প্রিয়তার উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা পর পৌঁছালো শহরের বাইরে একটি পুরনো বাড়িতে। শুনশান নীরবতায় বাড়িটিকে ভয়ানক লাগছে। আইমান চারিদিকে চোখ বুলিয়ে ভেতরে হাঁটতে লাগলো। ভেতরে আসতেই সারি সারি ঘর। শেষ মাথার ঘরটায় প্রিয়তা বন্দী আছে। আইমান হন্তদন্ত পায়ে সেই ঘরের দিকে এগোতে থাকলো। বিশাল বড় হল রুমের মতো ঘরে বসে আছে এক মহিলা। পরনে সিল্কের পাতলা শাড়ি, চুলগুলো ঘাড় অব্দি, গায়ের রং ফর্সা, মুখে মেকআপের রেশ। বেশ বিলাসবহুল ভাবেই বসে আছে। আইমান ঘরে ঢুকে চারিদিকে দেখলো কয়েকজন চেলাপেলা দাঁড়িয়ে আছে। আইমান মহিলাটিকে দেখার জন্য চেষ্টা করছে, কিন্তু মহিলাটি পিছন ফিরে বসে আছে। তাহলে এসে গেছো তুমি? আমার স্ত্রী কোথায়? এত অধৈর্য কেন তুমি? তোমার স্ত্রীকে আদর যত্নেই রাখা হয়েছে। কে আপনি? আপনি পিছন ফিরে কথা বলছেন কেন? চেহারা দেখার খুব ইচ্ছে বুঝি? নিজেকে সামলাতে পারবে তো আইমান? আইমান মির্জা কখনো দুর্বল হয় না। আপনি কে? কি উদ্দেশ্য আপনার? এইভাবে চোরের মতো কথা না বলে চোখে চোখ রেখে কথা বলুন। মহিলাটি উঠে দাঁড়ালো। হা হা করে হেসে পুরো বাড়ি কাঁপিয়ে আইমানের দিকে ফিরল। আইমান অবাকে কিংকর্তব্যবিমূঢ় হয়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। বিনা মেঘে বজ্রপাত হচ্ছে আইমানের শরীরে। চোখের সামনে বীভৎস দৃশ্য আইমানের শরীরটাকে কাটা দিয়ে উঠল। চোখের সামনে ভাসছে 17 বছর পুরনো সেই দিনের দৃশ্য। রাগ ছেয়ে গেল পুরো শরীর। ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো সামনের মহিলাটির দিকে, যার প্রতিটি ভালোবাসা কথাটা অন্যায় হবে। সামনের মহিলাটি একটা পরিবারের খুনি, খুব বাজেভাবে ধ্বংস করেছে একটি হৃদয়। এই মহিলার কি শাস্তি হওয়া দরকার? আইমানের কান থেকে গরম বাতাস বের হচ্ছে। মা, তুমি এত বছর পরও আমার পিছনে লেগে আছো, কিন্তু কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? যাক, এত বছর পরেও মনে আছে তাহলে আমাকে। তোমার সাথে কথা বলতে ইচ্ছুক নই আমি। টেবিলে রাখা কাগজগুলোতে তাড়াতাড়ি সই করে দাও। আগে বলো আমার স্ত্রী কোথায়? মহিলাটি ইশারা করতেই একটা পর্দা সরে গেল। প্রিয়তাকে বেঁধে রাখা হয়েছে একটা চেয়ারে। আইমান দৌড়ে যেতে চাইলে মহিলাটি আইমানকে আটকে দেয়। আগে সই করো আইমান, তারপর তোমার স্ত্রী। আইমান কাগজগুলো না দেখে সই করতে লাগলো। মহিলার হাতে কাগজগুলো ধরিয়ে দিয়ে আইমান প্রিয়তার দিকে এগোলো। মহিলাটি অবাক কণ্ঠে পেছন থেকে বলল, এত ভালোবাসো নিজের স্ত্রীকে যে কাগজগুলো একবার দেখলেও না? আইমান থমকে দাঁড়ালো। পেছন ফিরে মুচকি হেসে বুকের বাঁ পাশে হাত রেখে সহজ কণ্ঠে বলল, তুমি যদি আমার হৃৎপিণ্ডটাও প্রিয়র মুক্তিপণ হিসেবে চাইতে, আমি এইটুকু দেরি করতাম না। আর সামান্য কাগজের কথা ভাবতে বলছো? মহিলাটি থমকে দাঁড়ালো, কিছু বলল না। আইমান প্রিয়তার কাছে ছুটে গেল। প্রিয়তা ক্লান্ত হয়ে ঝিম মেরে আছে, চোখ খুলতেই পারছে না। আইমান নিজেকে স্বাভাবিক করলো। প্রিয়তাকে কিডন্যাপ করা মহিলাটি যে আইমানের মা সেটা যদি প্রিয়তা জানে, হয়তো আইমানকে ঘৃণা করবে। আইমানের ভয় হতে লাগলো যদি প্রিয়তা সব শুনে ফেলে। আইমান বিষণ্ণ কণ্ঠে বলল, এই প্রিয়, চোখ খুলো, তোমার কিছু হয়নি, আমি এসে গেছি প্রিয়। আইমান তাড়াতাড়ি বাঁধন খুলে প্রিয়তাকে জড়িয়ে ধরলো। প্রিয়তা চুপচাপ আইমানের সাথে মিশে আছে। আইমানের মা সুমি ইয়ারা সুলতানা কাগজগুলোতে চোখ বুলিয়ে মিষ্টি করে হেসে আইমানের দিকে তাকালো।